এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা কোষ বা সেল চ্যাপ্টারে পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমি অলরেডি দুটো ক্লাস দিয়েছি। দুটো ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমরা কোষের বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে, কোষ সম্পর্কে বেসিক যে ধারণা, এবং সেকেন্ড 2 নম্বর ক্লাসের মধ্যে আমাদের গোলগি বডি এবং আরো বিভিন্ন কোষ অঙ্গাণু নিয়ে কিছুটা আলোচনা করছি। এখন বাকি যেটুকু রয়েছে সেলের উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে যে সমস্ত বাকিগুলো রয়েছে পার্টগুলো, সেগুলো আজকে আমরা আলোচনা করব। যারা পূর্বের ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, কারণ কি সেই পার্টগুলো তো আগে দেখে নিলে তোমাদের এই চ্যাপ্টার সঙ্গে রিলেট করতে সুবিধা হবে। সবার প্রথমেই আজকে আমরা আলোচনা করব গলজি বডি নিয়ে। গলজি বডি বা গলগি বডি যে কোনো একটা বলতে পারো। গলগি বডি প্রথমে আমরা পড়ে নিয়ে আবিষ্কার করেছিলেন কি বিজ্ঞানী ক্যামিলিও গলগি, প্রথম গলগি বডি আবিষ্কার করে। এখন আমাদের পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট, গলগি বডির অবস্থান কোথায়, গলগি বডি আমাদের কি কাজে সাহায্য করে, সেগুলোই পরীক্ষায় সেখান থেকে মেনলি কোশ্চেন জিজ্ঞেস করে। তো এই গলজি বডি কোথায় থাকে? নিউক্লিয়াসের কাছে অবস্থিত একটি পর্দাযুক্ত কোষ অঙ্গাণু। এই যে ছবিতে দেখো, এটা মেইন নিউক্লিয়াসের মধ্যে, যে নিউক্লিয়াসের কাছে অবস্থিত যে পর্দাযুক্ত পর্দা রয়েছে, এটা কোষ অঙ্গাণু। এই ছবিটাকেই আমরা এখানে ভালো করে জুম করে দেখিয়েছি। এটাই হলো আমাদের গলজি বডির ছবি। এখন দেখো, এখন গলজি বডির বৈশিষ্ট্যগুলো কি কি আমাদের পরীক্ষায় সেখান থেকে জিজ্ঞেস করে। তাহলে গলজি বডির কাজটা আগে পড়ে নিই, তারপরে বৈশিষ্ট্য, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা পূর্বে পড়েছি যে কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম প্রেজেন্ট ছিল এবং সেখানে প্রোটিন এবং লিপিড সঞ্চয় করতে, প্রোটিন এবং লিপিড সংশ্লেষে সাহায্য করত। প্রোটিন আর লিপিড। এখন তো লিপিড আর প্রোটিন সংশ্লেষ হলো, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করলো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কারণ এখানে রাইবোজোম উপস্থিত থাকে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড তৈরি করতে সাহায্য করে, লিপিড বা ফ্যাট সঞ্চয় সংশ্লেষে সাহায্য করে। তাহলে এই যে প্রোটিন আর লিপিড সংশ্লেষ হলো, সেই সংশ্লেষ হওয়ার পর সেটা তো কোষের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হবে। সে পৌঁছে দেওয়ার কাজটা কে করবে? এবং সে পৌঁছে দেওয়ার কাজটা করে থাকে গোলজি বডি। তাহলে গোলজি বডির কাজ কি? মেনলি এক নম্বর পরিবহন তো হবেই, তারপরে আবার কি করে, যে এখানে আমাদের লিপিড বা প্রোটিন জাতীয় খাবারটা তৈরি হলো, পদার্থটা তৈরি হলো, সেই প্রোটিন জাতীয় পদার্থকে একটু মডিফিকেশন করে, তার মধ্যে কার্বোহাইড্রেট এবং ফসফেট গ্রুপ যুক্ত করে দেয়। যে এখানে প্রোটিন আর লিপিড কি উৎপন্ন হলো, তার মধ্যে কার্বোহাইড্রেট ফসফেট যুক্ত করে দিলে হলো। আর কার্বোহাইড্রেট ফসফেট যখন যুক্ত করা, সেটা কি মডিফিকেশন হয়ে গেল, আর একটু উন্নত করা হলো। এই উন্নত মডিফিকেশনের কাজটা হয় এই গোলজি বডি। তাহলে মডিফিকেশনের কাজ হয়ে গেল। মডিফিকেশন করার পর সেটাকে কি করতে হবে? কিছু অংশ কি কোষের মধ্যে গোলজি বডি সঞ্চয় করে রাখতে হবে, আর বাকি অংশ যেখানে যেখানে দরকার কোষের, সেই জায়গাটায় পরিবহন করতে হবে। তার মানে এর কাজ কি? মডিফিকেশন করা, এবং সেটা হলে সেটাকে সঞ্চয় করা এবং কি পরিবহন করা। এই যে তিন সমস্ত কাজগুলো সম্পাদিত হয় কোথার মধ্যে? গোলজি বডির মধ্যে। তাহলে গোলজি কারখানার মতো কাজ করে, এই জন্য গোলজি বডিকে বলা হয় ওয়্যার হাউস অফ দি সেল। তাহলে পরীক্ষায় যদি আসে তোমাদের কোন কোষ অঙ্গাণুকে ওয়্যার হাউস অফ দি সেল বলা হয়, অ্যান্সার হবে গোলজি বডি। এছাড়াও গোলজি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দি সেল। ট্রাফিক পুলিশ অফ দি সেল, ট্রাফিক পুলিশ। কারণ কি? এটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যে কোথায় যাবে না যাবে, সেই জন্য ট্রাফিক পুলিশ অফ দি সেল বলা হয়। ট্রাফিক পুলিশ অফ দি সেল। তাহলে বোঝা গেল। এখন দেখি গোলজি বডির গঠনটা কি। কাজ তোমরা বুঝে গেলে। এখন গঠন, এই গোলজি বডির বিভিন্ন নাম দেওয়া হয়েছে। একে বলা হয় লাইপোকন্ড্রিয়া। এটা কন্ড্রিয়া হবে, এখন ইংরেজি নামটা দেখে নাও, লাইপোকন্ড্রিয়া এবং ডিকটিওজোম। লাইপোকন্ড্রিয়া কি? মানে গোলজি বডি যাদের উদ্ভিদদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে সেটা হয় লাইপোকন্ড্রিয়া, এবং উদ্ভিদের ক্ষেত্রে ডিকটিওজোম। প্রাণীদের ক্ষেত্রে লাইপোকন্ড্রিয়া এবং উদ্ভিদদের ক্ষেত্রে হয় ডিকটিওজোম। তাহলে আশা করি বোঝা গেল। গোলজি বডি কি কি নিয়ে তৈরি হয়? গোলজি বডির মধ্যে দেখো চাকতির মতো অংশ রয়েছে, এখানে এই চাকতির মতো অংশ দেখতে পাওয়া যায়, এবং কি সিস্টারিন এবং টিউবল এবং ভেসিকল নিয়ে গঠিত। এই যে গোলাকার অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে এই টাইপের নলের মতো, এটাকে বলা হয় সিস্টারিন। এই সিস্টারিন নিয়ে গঠিত। আর এখানে এই যে গোল ফেস গুলো দেখতে পাচ্ছ, গোল গোল অংশ, এটাকে বলা হয় ভেসিকল। এই সমস্ত অংশ নিয়ে তৈরি হয় আমাদের গোলজি বডি। এখন পরীক্ষায় কেন এটা আমগুলো জানা দরকার? তাহলে পরীক্ষায় এখন জিজ্ঞেস করতে পারে এই সিস্টারিন অংশটা কোন কোষ অঙ্গাণুর মধ্যে লক্ষিত হয়। অ্যান্সার তোমাকে করতে হবে গোলজি বডির মধ্যে। ভেসিকল কোথায় দেখতে পাওয়া যায়? গোলজি বডির মধ্যে। এই জন্য প্রত্যেকটা টার্ম তোমাকে জানতে হবে। তাই গোলজি বডি কি কাজ বলা হয়? অপর নাম কি? ওয়্যার হাউস অফ দি সেল, এবং একে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দি সেল। এই হলো গোলজি বডি আমাদের বেসিক ধারণা। এখান থেকে তোমাদের ছোট ছোট কোশ্চেন বিভিন্নভাবে জিজ্ঞেস করবে। এখন পড়বো আমরা রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অফ দি সেল।
কোষ মানে প্রোটিন তৈরি কারখানা, প্রোটিন ফ্যাক্টরি অফ দি সেল। এই রাইবোজোম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্লাটে। এই রাইবোজোম কিন্তু পর্দাবিহীন, এটাও তোমরা মনে রাখবে, রাইবোজোম পর্দাবিহীন, কোনো পর্দা নেই। রাইবোজোম বিভিন্ন কোষ অঙ্গাণুর মধ্যে ভেতরে অবস্থান করে, যেমন মাইটোকন্ড্রিয়ার ভেতর দেখতে পাওয়া যায় রাইবোজোম, সেখানে মাইটোকন্ড্রিয়ার রোল রয়েছে। প্লাস্টিডের মধ্যে, উদ্ভিদের প্লাস্টিড থাকে, আমাদের তো থাকে না। এবং এন্ডোপ্লাজম রেটিকুলামের মধ্যে রাইবোজোম পরিলক্ষিত হয়। তাহলে বোঝা গেল রাইবোজোম কোথায় কোথায় থাকে। এখন রাইবোজোমের কাজ তো রাইবোজোম বুঝলাম, রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম। রাইবোজোমের এখন গঠনটা এখন পড়ে নিই। রাইবোজোমকে দুটো প্রকারে ভাগ হয়, 70S আর 80S প্রকৃতির। তাহলে 70S আর 80S কি? এই যে এস রয়েছে, এই এস কে বলা হয় ভেদবার্গের একক। ভেদবার্গের একক তার মানে কি? কোনো একটা দ্রবণ নেওয়া হলো, দ্রবণের মধ্যে 70S রাইবোজোমকে ছেড়ে দেওয়া হলো, কোনটা তাড়াতাড়ি পড়বে, মানে 80S এর পাওয়ার বেশি, 80S তাড়াতাড়ি পড়বে, তাহলে কোনটার বেশি কার্যক্ষমতা? 80S, মানে 80S প্রকারটা এই অনুযায়ী এর জন্য কি ভাগ করা হয়েছে 70S 80। তাহলে 80S কি বেশি রাইবোজোম, মানে বেশি প্রোটিন তৈরি করতে পারবে। 80S তাহলে বেশি প্রোটিন উৎপন্ন করতে পারবে, বেশি প্রোটিন। আর 70S কম প্রোটিন উৎপন্ন করবে, কম প্রোটিন। এর জন্য আমাদের ইউক্যারিওটিক কোষ, মানে আদর্শ কোষে উন্নত প্রাণীদের যে সমস্ত কোষ দেখতে পাওয়া যায় তাকে বলে আদর্শ কোষ। তাহলে আদর্শ কোষের মধ্যে একটা কি নিউক্লিয়াস বর্তমান, তাহলে উন্নত প্রাণীদের মধ্যে আদর্শ নিউক্লিয়াস থাকে এবং তাদের রাইবোজোমগুলি হয় 80S প্রকৃতি, তাদের কারণ বেশি প্রোটিনের প্রয়োজন। আশা করি বোঝা গেল। তাহলে অনুন্নতর মধ্যে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ যাদের রয়েছে, উন্নত সেল প্রোক্যারিওটিক কোষ, অনাদর্শ কোষ, প্রোক্যারিওটিক যুক্ত কোষ, ক্যারিওটিক। এদের যে রাইবোজোম রয়েছে সেটা হলো 70S প্রকৃতির। তাহলে উন্নত ইউক্যারিওটিক কোষের প্রাণীদের বা জীবদের রাইবোজোম হলো 80S প্রকৃতির, আর উন্নত প্রোক্যারিওটিক কোষের জীবদের রাইবোজোম হলো 70S প্রকৃতির। তাহলে এই রাইবোজোমকে ভাগ করা হয়, এই যে এস রাইবোজোম, এটাকে অধ একক বলা হয়, ঠিক আছে। এই 70S কি দুটো অধ একক নিয়ে তৈরি হয়, 50S প্লাস 30S, তাহলে এটা হচ্ছে কি রাইবোজোমের অধ একক। তাহলে পরীক্ষায় আসবে যে 70S কি নিয়ে তৈরি হবে, বিভিন্ন অপশন তোমাকে দিয়ে দিতে পারে, 53 করে দাও, অন্য একটা রকম অপশন মনে রাখতে, 50S এবং 30S নিয়ে হয় 70S প্রকৃতির, আর 80S প্রকৃতির 60S আর 40S নিয়ে, 60 আর 40S। এবার আমরা পড়বো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আমাদের কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। সেন্ট্রোজোমের মেইন কাজ হলো আমাদের যে কোষ বিভাজন রয়েছে সেই কোষ বিভাজনে সেন্ট্রোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাই হলো এর প্রধান কাজ। তাহলে সেন্ট্রোজোমের গঠনটা একটু আলোচনা করে নিই। সেন্ট্রোজোম সেন্ট্রিওল নিয়ে তৈরি হয়, এখানে 9টি ত্রয়ী অনুনালিকা থাকে, এরকম এই হলো সেন্ট্রিওল। এর দুটো সেন্ট্রিওলের গঠন দেখা রয়েছে, 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি হয় সেন্ট্রিওল, এবং এর মধ্যে লক্ষিত হয় টিপলেট দেখতে পাওয়া যায়, কানেক্টিভিটি দেখতে পাওয়া যায় এবং অন্তঃসেন্ট্রিওল দ্বারা এটি গঠিত। তাহলে সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের ভাগ হলো সেন্ট্রিওল, তাহলে সেন্ট্রোজোমের অংশ হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করা এবং শুক্রাণুপুচ্ছ গঠনে সাহায্য করে। তাহলে আমাদের এখান থেকে পরীক্ষা আসে, আমাদের স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? বিভাজিত হয় না কেন? কারণ স্নায়ুকোষের মধ্যে সেন্ট্রোজোম অনুপস্থিত। সেন্ট্রোজোম অনুপস্থিত। স্নায়ুকোষ আমাদের মস্তিষ্কের মধ্যে দেখতে পাওয়া যায়, স্নায়ুকোষের মধ্যে সেন্ট্রোজোম অনুপস্থিত, অ্যাবসেন্ট, এই জন্য স্নায়ুকোষ বিভাজিত হয় না। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা পড়লাম সেন্ট্রোজোমের কাজ কি, কোষ বিভাজনে সাহায্য করে এবং শুক্রাণুপুচ্ছ গঠনে সাহায্য করে এবং কিছু কিছু প্রাণীদের চলনে গমনেও সাহায্য করে এই সেন্ট্রোজোম। যেমন ফ্লাজেলা তৈরি করতে সাহায্য করে, ফ্লাজেলা কি গমন অঙ্গ, একটা কোনো প্রাণীর গমন অঙ্গ তৈরি, গমনের কি সেই সমস্ত অঙ্গ তৈরি করতে সাহায্য করে, চলন গমনে সাহায্য করে। তাহলে বোঝা গেল। এবার আমরা মাইক্রোটিউবুল নিয়ে পড়বো। তাহলে উদ্ভিদদের তো সেন্ট্রোজোম নেই, এটা আমরা পূর্বের ক্লাসে পড়েছি, উদ্ভিদের সেন্ট্রোজোম নেই, প্রাণীদের সেন্ট্রোজোম রয়েছে। উদ্ভিদের সেন্ট্রোজোম নেই, সেন্ট্রোজোম নেই, কিন্তু প্রাণীদের সেন্ট্রোজোম রয়েছে। তাহলে সেন্ট্রোজোম যদি কোষ বিভাজনে সাহায্য করে, তাহলে উদ্ভিদ তাহলে কোষ বিভাজন হয় কিভাবে?
তাহলে উদ্ভিদের এই সেন্ট্রোজোমের পরিবর্তে সাধারণত মাইক্রোটিউবুল থাকে। এই মাইক্রোটিউবুল কি একই রকম প্রোটিন দ্বারা এরা গঠিত হয় এবং এরাই উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে এবং এনাফেজ চলনে সাহায্য করে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে মাইক্রোটিউবুল কি কোষের মধ্যে উদ্ভিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারপর সবগুলো একত্রিত হয়, তারপরে সেগুলো কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তাহলে মাইক্রোটিউবুলের কাজ তাহলে কি হবে? কোষ বিভাজনে সাহায্য করবে এবং কি এনাফেজ চলনে সাহায্য করে। এবার আমরা পড়বো প্লাস্টিড। প্লাস্টিড কেবল উদ্ভিদের দেখতে পাওয়া যায়। প্লাস্টিডের কি আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী ই হেকেল। ই হেকেল প্রথম প্লাস্টিড আবিষ্কার করে। প্লাস্টিডকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেগুলি হলো ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ক্লোরো মানে কি? ক্লোরো মানে সবুজ অংশে দেখতে পাওয়া যায়। তাহলে সবুজ অংশে যখন থাকবে তাহলে নিশ্চয়ই এটার কাজ কি হবে? সবুজ অংশে থাকলে খাবার তৈরি করতে সাহায্য করবে, সালোক সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা, সালোক সংশ্লেষ। তাহলে ক্লোরোপ্লাস্টিড। ক্রোমো মানে কি? বর্ণযুক্ত প্লাস্টিক। তাহলে উদ্ভিদের ফুল ফলের বর্ণ গঠনে সাহায্য করে, ফুল আর ফলের বর্ণ গঠনে সাহায্য করে, বর্ণ গঠনে, সেই প্লাস্টিকের নাম হলো ক্রোমোপ্লাস্টিক। লিউকোপ্লাস্টিক মানে কি? যেখানে বর্ণ নেই, উদ্ভিদের মূলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা বিভিন্ন খাবার সঞ্চয় করে রাখতে সাহায্য করে, লিউকোপ্লাস্টিক। তাহলে বোঝা গেল তাহলে উদ্ভিদের প্লাস্টিক দেখতে পাওয়া যায়। প্লাস্টিক আবিষ্কার হচ্ছে ই হেকেল এবং এই প্লাস্টিককে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের কাজ হলো খাবার তৈরি করতে সাহায্য করে, আর ক্রোমোপ্লাস্টিড কি? উদ্ভিদ ও ফুলের যে বর্ণ রয়েছে, ফলের বর্ণ রয়েছে, সেই বর্ণ গঠনে সাহায্য করে। লিউকোপ্লাস্টিড খাবার সঞ্চয়ে সাহায্য করে। এখানে দেখো আমি কাজ দেওয়া হয়েছে, এখানে যে ভাগগুলো দেখতে পাচ্ছ এটা হলো অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিওপ্লাস্ট, অ্যালড্রোনোপ্লাস্ট, এগুলো সবই হলো লিউকোপ্লাস্টের ভাগ। তাই লিউকোপ্লাস্টিডের ভাগ এই তিনটি। এই তিনটার কাজ কি? অ্যামিলোপ্লাস্ট সাহায্য করে শ্বেতসার সঞ্চয়, শ্বেতসার মানে খাবার একটি ভাগ। অ্যালিওপ্লাস্ট লিপিড বা ফ্যাট জাতীয় খাবার সঞ্চয় করে রাখতে সাহায্য করে। অ্যালড্রোনোপ্লাস্ট সাহায্য করে প্রোটিন সঞ্চয় করতে। তাহলে পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে কোনটা কোন ভাগ কি কাজে সাহায্য করে, এটা একটু ভিতর থেকে কোশ্চেন যদি জিজ্ঞেস করতে, এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করতে আর ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের বর্ণ গঠনে সাহায্য করে। তাহলে ক্লোরোপ্লাস্টে তো আমরা যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত, ক্লোরোপ্লাস্টের গঠন পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে। তাই ক্লোরোপ্লাস্ট মেনলি গ্রানা এবং স্ট্রোমা নিয়ে তৈরি হয়, গ্রানা এবং স্ট্রোমা, এবং এর মধ্যে দেখতে পাওয়া যায় থাইলাকোয়েড। এই তিনটা হলো প্রধান অংশ। তাহলে গ্রানা মানে কি? এই ছবিটা দেখে আমরা বুঝবো। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে, ক্লোরোপ্লাস্ট কত একক পর্দাযুক্ত? দ্বি একক কিন্তু পর্দাযুক্ত, এটাও তোমরা মনে রাখো। ক্লোরোপ্লাস্ট হলো দ্বি একক পর্দাযুক্ত, দ্বি একক পর্দা। দুটো পর্দার মাঝখানে স্থানকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্থান। দুটো পর্দা রয়েছে এখানে, বাইরে একটা ভেতরে একটা, দুটোর মাঝখানে স্থানকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্থান। স্টিডিয়াল স্থান। তাহলে আমরা দেখো এখন পড়বো কি কি নিয়ে গঠিত? গ্রানা, স্টোমা এবং থাইলাকয়েড। তাই গ্রানা কি? এইখানে দেখো চাকতির মতো যে অংশগুলো দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা চাকরি একটার জন্য গ্রানা, অনেকগুলো নিলে তখন কি তৈরি হয়? কি অনেকগুলো গ্রানা মিলে তৈরি হয় গ্রানাম। তাহলে চাকতির মতো অংশ গ্রানা, গ্রানা বুঝতে পারে, গ্রানা মানে গ্রানা, মানে অনেকগুলো গ্রানা নিয়ে তৈরি হয় গ্রানা। এই চাকতির মতো অংশগুলো হলো গ্রানা। আর তাহলে স্টোমা কি? স্টোমা মানে হলো এর মধ্যে যে অর্ধতরল টাইপের পদার্থ থাকে, সেটাই হলো স্টোমা। অনেকগুলো গ্রানার গোষ্ঠী নিয়ে তৈরি হয়, কারণ কি সমষ্টি, এটা হলো থাইলাকয়েড। তাহলে গ্রানা, স্টোমা এগুলো কি করে? তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে। তাই গ্রানার কাজ কি? গ্রানা হলো উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে আলোক দশা সম্পাদিত হয়, সেই আলোক দশা সম্পাদিত হতে এই গ্রানা সাহায্য করে। তাহলে গ্রানায় কি সম্পাদিত হয়? আলোক দশা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশা, আলোক দশা। তাহলে স্টোমার মধ্যে দেখতে পাওয়া যায় অন্ধকার দশা, অন্ধকার দশা। অন্ধকার দশা, আলো দশা কি একটা ভাব, আমরা যখন সালোক সংশ্লেষ পড়বো তখন যেটা তোমরা বুঝতে পারবে। যে পরীক্ষা ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করবে সালোক সংশ্লেষে আলোক দশা কোথায় সম্পাদিত হয়, অ্যান্সার করবে গ্রানাতে, এবং সালোক সংশ্লেষে অন্ধকার দশা কোথায় সম্পাদিত হয়, অ্যান্সার করতে হবে স্টোমাতে। আর এই যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্ট কি সালোক সংশ্লেষে
স্থান, সরাসরি প্রধান কেন্দ্র। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে চাকতির মতো অংশগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে গ্রানা, অনেকগুলো গ্রানা নিয়ে তৈরি হয় গ্রানাম। আর এর মধ্যে যে অর্ধতরল আকারের পদার্থ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় স্টোমা। আর যে থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের ভেতরের অংশ ইনসাইড থাকে লুমেন। এখন আমরা আলোচনা করব নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, ব্রেইন অফ দি সেল, কোষের মস্তিষ্ক। বা ব্রেইন অফ দি সেল। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট বাউন। আর নিউক্লিয়াস তো রবার্ট বাউন, কোষ প্রথম কে আবিষ্কার করেছিলেন? রবার্ট বাউন নয়, কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। রবার্ট হুক কি কোষ আবিষ্কার করেছিলেন? মৃত কোষ। আর সজীব কোষ লিউয়েন হুক, সজীব কোষ। তাহলে নিউক্লিয়াস কি বলা হয়? কোষের মস্তিষ্ক। কেন বলা হয়? নিউক্লিয়াসের বেশি কোষের মোস্ট অফ দ্য কাজ নিয়ন্ত্রণে বা করতে, সে কাজটা করতে সাহায্য করে। এই নিউক্লিয়াসকে বলা হয় এই জন্য কোষের মস্তিষ্ক। তাই নিউক্লিয়াস আবিষ্কার করছেন রবার্ট বাউন। এখন আমরা বলবো নিউক্লিয়াস কি দিয়ে তৈরি। নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াস হলো দ্বি-একক পর্দাযুক্ত, মানে দুটো পর্দা থাকে, এবং মাঝখানের স্থানকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্থান। এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় রন্ধ্র দেখতে পাওয়া যায়, দেখো মাঝখানে ফাঁকা ফাঁকা অংশ। এই নিউক্লিয় রন্ধ্রের সাহায্যে কোষীয় বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটে। এই নিউক্লিয় রন্ধ্র দেখতে পাওয়া যায়। আর কি কি থাকে? নিউক্লিয় লাস থাকে, যে গোল অংশটা, সেটা হলো নিউক্লিওলাস। নিউক্লিয়াসে বিভিন্ন কাজ করতে সাহায্য করে এটা। নিউক্লিয় পর্দা তো বোঝানো গেল। আর নিউক্লিওপ্লাজম, এখানে যে অর্ধতরল পদার্থ থাকে ভেতরে, এটা হলো নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওপ্লাজম তো গেল, নিউক্লিওপ্লাজমের মধ্যে যে জালকাকার অংশগুলো আমরা দেখতে পারি সেটাই হলো নিউক্লিয় জালিকা। এই নিউক্লিওপ্লাজমকে ক্যারিওলিম্ফ বলা হয়। এবার দেখো নিউক্লিয়াসের গঠন কি এবং কাজ কি তা আমরা এখন পড়ব। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয় রস, সেই যে ভেতরে একটা অর্ধতরল পদার্থ, সেই নিউক্লিয় রসটাকেই আমরা বলি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। তাহলে বোঝা গেল নিউক্লিয় রসের মধ্যে থাকে কি? নিউক্লিয়াসের মধ্যে একটা অর্ধতরল পদার্থ থাকে, তাকে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিয়াসের প্লাজমের মধ্যে অসংখ্য সুতোর মতো অংশ ভাসমান অবস্থায় থাকে। সেই সুতোর মতো অংশ, প্যাঁচানো প্যাঁচানো অংশগুলো দেখতে পাচ্ছ, সেটাই হলো নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা কি দিয়ে তৈরি হয়? নিউক্লিয়াসের বিভিন্ন ধরনের প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। এখন নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিয়াস হলো ডিএনএ, আরএনএ, এদেরকে বলি আমরা নিউক্লিক অ্যাসিড, এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। এখন প্রশ্ন হলো যে আমরা পড়েছি যে ক্রোমোজোম, ক্রোমোজোম তাহলে কোথায় থাকে? হ্যাঁ, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে। আসলে ক্রোমোজোমকে আমরা দেখতে পারি, সাধারণ অবস্থায় দেখা যায় না কোষের মধ্যে, কোষের নিউক্লিয়াসের মধ্যে। কোষ যখন বিভাজন অবস্থায় থাকে তখন আমরা এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম দেখতে পাই। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম কখন দেখতে পাওয়া যায়? কোষের বিভাজনগত অবস্থায়। কোষের বিভাজনগত অবস্থায় আমরা দেখতে পারি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড, সেটাকে বলে ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএরই অংশ হলো জিন। ডিএনএ যে দ্বিতন্ত্রী, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওয়াটসন এবং পিক। তাহলে ডিএনএ এর অংশ কি? জিন। তাহলে ডিএনএ এর ফুল ফর্ম কি? আরএনএ এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে। ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এরই অংশ হলো জিন। এই প্রথমে যে ক্রোমোটিন জালিকা দেখতে পাওয়া যায়, ক্রোমোটিন জালিকা, নিউক্লিয় জালিকা রয়েছে, সেখানে প্রোটিন এবং এই হিস্টোন প্রোটিন এবং এই নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি থাকে। নিউক্লিক অ্যাসিড মানে সেখানে ডিএনএ থাকবে, আর ডিএনএ এর অংশই হলো জিন। এই জিনই জীবের গঠনগত ও বৈশিষ্ট্যের একক
কি হলো জিন। জীবের হলো বংশগত বৈশিষ্ট্যের একক হলো এই জিন, তাহলে ডিএনএ এর অংশই হলো জিন। তাহলে জিন বা ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম তো দেখলাম আমরা নিউক্লিওজালিকার অংশ, তাই ক্রোমোজোমের কাজ তো কোষ বিভাজনে সাহায্য করা, তাহলে নিউক্লিয়াসের একটা কাজ কি, কোষ বিভাজনের কাজ সাহায্য করে একমাত্র। আর কি কাজ করে, কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজন এবং কি কোষের আরো বিভিন্ন কার্য পরিচালনা করতে এই নিউক্লিয়াস সাহায্য করে। তাহলে আমরা এখন আজকে নিউক্লিয়াস গঠন শুনলাম, আর এখানে বিভিন্ন কোষ অঙ্গাণু, উদ্ভিদের বিভিন্ন প্রাণীর কোষ অঙ্গাণুগুলো আলোচনা করলাম এবং নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করলাম এবং কোষের বেসিক আমরা আলোচনা করেছি। এতে আমাদের কোষের যে চ্যাপ্টার হলো তা শেষ হলো। এরপরে আমরা কোষ রিলেটেড যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে রেলওয়ে অন্যান্য পরীক্ষায় এমসিকিউ এসেছে সেই এমসিকিউ গুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ভিডিওগুলো কি তোমরা ব্যাক টু ব্যাক পেতে পারো। তবে আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি, পরবর্তী নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।